শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা পড়ব মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। অর্থাৎ এখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, ধরো ভিন্ন তাপমাত্রার বস্তুকে আমরা একটার সাথে আর একটা মিশ্রিত করে দেব বা মিশাই দেব বা পাশাপাশি রেখে দেব। তখন কি হবে? তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে, কারণ আমরা জানি তাপমাত্রার পার্থক্যের কারণে দুটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয় এবং একটা পর্যায়ে দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়। তো যে তাপমাত্রা এসে দুটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে, ওই তাপমাত্রাটাকে আমরা বলি মিশ্রণের তাপমাত্রা এবং ওই তাপমাত্রাটাই আমরা নির্ণয় করার চেষ্টা করব। দেখো, ধরো তোমার কাছে একটা গরম বস্তু আছে, একটা গরম বস্তু আছে বা উষ্ণ বস্তু, যেটার তাপমাত্রা হচ্ছে T1, আর একটা ঠান্ডা বস্তু আছে বা শীতল বস্তু আছে যার তাপমাত্রা T2। এই দুইটা বস্তুকে যখন আমরা একটার সাথে আরেকটা মিশিয়ে দেব বা পাশাপাশি রাখব, তখন এদের মধ্যে তাপের আদান প্রদান হবে। তাপের আদান প্রদান হয়ে যেটা হবে সেটা হচ্ছে T1 কমতে কমতে T1 কমে একটা টেম্পারেচারে নেমে আসবে, এটা হবে T। আর ওই তাপ ঠান্ডা বস্তু গ্রহণ করে T2 বাড়বে। T2 বেড়ে কত হবে? বেড়ে হবে T। তখন গরম বস্তু আর ঠান্ডা বস্তুর তাপমাত্রা হবে একটা কমন টেম্পারেচারে পৌঁছাবে। তখন কেউ আর গরম বা ঠান্ডা থাকবে না, দুটো একই রকম তাপমাত্রার বস্তু হয়ে যাবে। তখন এই Tটাকে আমরা বলবো মিশ্রণের তাপমাত্রা। ঠিক আছে? তো আজকের অঙ্কগুলোতে আমরা মিশ্রণের তাপমাত্রা বের করব। এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই চ্যাপ্টারের জন্য। তো আরেকবার বলি কি করব। ভিন্ন তাপমাত্রার দুটো বস্তু নিব, যেটার তাপমাত্রা বেশি ওইটা গরম, যেটার তাপমাত্রা কম ওইটা শীতল। এই দুটো বস্তুকে আমরা পাশাপাশি রাখবো বা একটার সাথে আরেকটা মিশিয়ে দেব। তখন কি হবে? যেটা গরম বস্তু সে তাপ ছাড়বে এবং সেটার তাপমাত্রা কমতে থাকবে, আর যেটা শীতল বস্তু সে তাপ গ্রহণ করবে এবং তার তাপমাত্রা বাড়তে থাকবে। এইটা হতে হতে গরম বস্তুর তাপমাত্রা কমতে কমতে আর শীতল বস্তুর তাপমাত্রা বাড়তে বাড়তে গরম আর শীতল বস্তুর তাপমাত্রা এক হয়ে যাবে। যে তাপমাত্রায় এক হবে সেটাকে আমরা বলবো মিশ্রণের তাপমাত্রা এবং ওই তাপমাত্রাটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এখানে কি হবে? উষ্ণ বস্তুর তাপমাত্রা কমতে কমতে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে, আর শীতল বস্তুর তাপমাত্রা বাড়তে বাড়তে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে এবং আমরা সেই মিশ্রণের তাপমাত্রাটা নির্ণয় করব। তো চলো দেখি কি কি অঙ্ক আছে। তো এখানে দেখো একটা অঙ্ক আছে। অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানির মধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি তামার টুকরা ফেলা হলে পানি ও তামার চূড়ান্ত তাপমাত্রা কত হবে? বুঝতে পারছো কি কি মেশানো হয়েছে, কার সাথে কি? এখানে দেখো বলছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানি। তাহলে পানির কি কি আমরা জানি? দেখো, পানির ক্ষেত্রে আমরা জানি পানির ভর হচ্ছে mw, এটা 4 কেজি। পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং পানির তাপমাত্রা আমরা জানি Tw সমান 4 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি তামার টুকরা ফেলে দেওয়া হয়েছে পানির মধ্যে। তাহলে তামার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? তামার ক্ষেত্রে ধরো, তামার ইংরেজি হচ্ছে কপার, তাহলে আমরা লিখলাম TC। তামার তাহলে ভর কত? ভরটা আগে লিখি। তামার ভর কত? MC হচ্ছে 1 কেজি। 1 কেজি তামা, এই 1 কেজি তামার তাপমাত্রা হচ্ছে TC 60 ডিগ্রি সেলসিয়াস, আর এই 1 কেজি তামার এখানে আপেক্ষিক তাপ হলো SC, এটার মান দেওয়া আছে, তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে? তো পানির জন্য এই মানগুলো দেওয়া আছে আর তামার জন্য এগুলো দেওয়া আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, পানির তাপমাত্রা Tw আর কপারের তাপমাত্রা TC,
এর মধ্যে কিন্তু কপার অর্থাৎ তামার তাপমাত্রাটা বেশি। তাহলে এখানে তামা তাপ ছেড়ে দিবে আর পানি তাপ গ্রহণ করবে, তাই না? এবং গ্রহণ করে এখানে মিশ্রণের তাপমাত্রা যেটা হবে, মিশ্রণের তাপমাত্রা হবে টি, এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো কপারের তাপমাত্রা টিসি থেকে কমে টি হবে, তাই না? আর পানির তাপমাত্রা টি ডাব্লু থেকে বেড়ে গিয়ে টি হবে। তাহলে তাপ বর্জন করবে কে? তাপ বর্জন করবে তামা। তাহলে আমরা লিখি প্রথমে তামা কর্তৃক বর্জিত তাপ, ধরো কিউসি, সিতে কপার মানে তামা যে তাপটা বর্জন করে দিবে সেটা হচ্ছে কিউসি। তাহলে এখানে কি হবে দেখো, তামার ভর, তামার আপেক্ষিক তাপ এবং তামার তাপমাত্রার পরিবর্তন কত? তামার তাপমাত্রা কিন্তু টিসি থেকে, অর্থাৎ তামার যে তাপমাত্রা ছিল সেখান থেকে কমে টি হবে। তাহলে টিসি আর টি এর মধ্যে বড় কোনটা? টিসি কমে যে টি হবে, তার মানে টিসি বড়, এটা হবে টিসি মাইনাস টি। ঠিক আছে? তাহলে এটা তামা কর্তৃক বর্জিত তাপ। আর এই তাপটা গ্রহণ করবে কে? পানি। তাহলে পানি কর্তৃক গৃহীত তাপটা কত? পানি কর্তৃক গৃহীত তাপ কিউ ডাব্লু। দেখো এবার কি হবে, পানি তাপ গ্রহণ করছে, তারপর পানির তাপমাত্রা বাড়ছে, তার মানে এম ডাব্লু এস ডাব্লু। পানির তাপমাত্রা কিন্তু টি ডাব্লু থেকে, এটা ছিল পানির তাপমাত্রা টি ডাব্লু, সেটা বেড়ে গিয়ে টি হবে, তার মানে টি কিন্তু বড়। তাহলে আমরা লিখব টি মাইনাস টি ডাব্লু। তাহলে গৃহীত তাপ বর্জিত তাপের এই মিশ্রণের তাপমাত্রা অঙ্ক করার সময় ডেল্টা টিতে এসে তুমি সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিবা। অনেকের মানে প্রশ্ন হতে পারে এখানে টিসি মাইনাস টি হলো, এখানে আবার টি মাইনাস টি ডাব্লু হলো কেন? কারণ কপারের তাপমাত্রা, তামার তাপমাত্রা ছিল টিসি, এটাও তাপ বর্জন করে কমে টি হয়েছে, তার মানে টিসি আর টি এর মধ্যে টিসির মানটা বড়, এই জন্য টিসি মাইনাস টি। আর পানির তাপমাত্রা ছিল টি ডাব্লু, পানি কিন্তু তাপ গ্রহণ করে পানির তাপমাত্রা টি হয়েছে, তার মানে টি ডাব্লু আর টি এর মধ্যে কিন্তু টিটাই বড়, তো যেটা বড় সেটা আমরা আগে দেব। তাহলে এই যে এটা হলো বর্জিত তাপ আর এটা হলো গৃহীত তাপ। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা লিখতে পারি বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ, বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ। তাহলে এটা এমসি এসসি টিসি মাইনাস টি, এটা এম ডাব্লু এস ডাব্লু টি মাইনাস টি ডাব্লু। দেখো কপারের ভর 1 কেজি, কপারের আপেক্ষিক তাপ 400, টিসি হলো কপারের তাপমাত্রা, এটা 60 মাইনাস টি। আর পানির ভর হচ্ছে 4 কেজি, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, টি মাইনাস পানির তাপমাত্রা ছিল 4। এটা যদি আমরা হিসাব করি, দেখো এটা 400 আর 60 গুণ করলে 24, 1, 2, 3, 24,000 মাইনাস 400 টি। আর এইটা যদি আমরা হিসাব করি, দেখো এটা হবে 16,800 টি দিয়ে গুণ করলে টি মাইনাস 16,800 ইন্টু 4, 67,200। আমাদের এখান থেকে মিশ্রণের তাপমাত্রা টি বের করতে হবে না? তাহলে দেখো টিগুলোকে একদিক করি, এটাকে এই মাইনাস 400টিকে ওই পাশে নিয়ে গেলে এ পাশে কী হবে, প্লাস 400 টি হবে, প্লাস 16,800 টি আগে থেকে ছিল। আর এটা যদি এই পাশে চলে আসে তাহলে দেখো আগে থেকে 24,000 ছিল, মাইনাস 67,200 এই পাশে আসলে হবে প্লাস 67,200। তাহলে 67,200-র সাথে যদি আমি 24,000 যোগ করি তাহলে আমি পাবো 91,200। এইদিকে 400 টি এর সাথে 16,800 টি যদি যোগ করি তাহলে আমি পাবো 17,200 টি।
তাহলে এখান থেকে টি বের করে কত হচ্ছে ৯১২০০ ভাগ ১৭২০০, ৯১২০০ ভাগ ১৭২০০, এটা হবে 5.30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তাহলে দেখো পানির তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে বেড়ে কত হলো 5.30 ডিগ্রি সেলসিয়াস। আর তামার তাপমাত্রা ছিল 60 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কমে কত হয়ে গেল 5.3 ডিগ্রি। এখন আমরা কি বলতে পারি, পানি এবং কপার তামা উভয়ের তাপমাত্রাই কত 5.30 ডিগ্রি সেলসিয়াস। তামা তাপ ছেড়ে দিয়ে তার তাপমাত্রা হ্রাস পেয়ে 60 ডিগ্রি থেকে 5.30 হয়ে গেছে। আর পানির তাপমাত্রা 4 ছিল, সে পানি তো তাপ গ্রহণ করছে না, গ্রহণ করে পানির তাপমাত্রা 4 থেকে বেড়ে 5.30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা। খুবই মনোযোগ দিয়ে ধীরে ধীরে অঙ্কটা কিন্তু বুঝে তারপর খাতায় তুলে নিবা। তো এর পরের অঙ্কে আমরা যাব। তো দেখো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কে প্রবলেম 2তে দেখো কি বলছে। এখানে অঙ্কটা পড়ি আগে। বলছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি ঠান্ডা পানির সাথে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। এখানে কি করা হয়েছে দেখো, এখানে দুইটাই কিন্তু পানি। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি ঠান্ডা পানি আর 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি। তো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি গরম লেখা না থাকলেও আমাদের বুঝতে হবে এটা গরম পানি। তাহলে মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? তার মানে আমরা এখানে দুই রকম পানির মিশ্রণ ঘটাবো। এক, ঠান্ডা পানি, আগে গরম পানি নেই। এক হচ্ছে গরম পানির ক্ষেত্রে বলো তো, গরম পানির ভর ধরবো M1 1 কেজি। গরম পানির তাপমাত্রা T1 90 ডিগ্রি সেলসিয়াস। আর ঠান্ডা পানির ক্ষেত্রে কি হবে বলো? ঠান্ডা পানির ক্ষেত্রে আমরা ঠান্ডা পানির ভর নিলাম 4 কেজি, আর ঠান্ডা পানির তাপমাত্রা T2 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এখানে গরম পানি তাপ ছেড়ে দিবে, গরম পানির তাপমাত্রা T1 আর ঠান্ডা পানির তাপমাত্রা T2, তাই না? গরম পানি এদের T1 তো T2-র চেয়ে বড়, তো গরম পানি তাপ ছেড়ে দিয়ে T1 কমে T হবে। আর ঠান্ডা পানির তাপমাত্রা T2, ঠান্ডা পানির তাপ গ্রহণ করে তার তাপমাত্রা T হবে। তার মানে এই Tটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা তার মানে কি, এখানে গরম পানি তাপ বর্জন করবে, গরম পানির তাপমাত্রা T1 থেকে কমে T হবে। আর ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে, করে ঠান্ডা পানির তাপমাত্রা T2 থেকে বেড়ে T হবে। তাইলে এখানে আমরা লিখতে পারি গরম পানি কর্তৃক, এটা একবারে করি এবার, গরম পানি কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল ঠান্ডা পানি কর্তৃক গৃহীত তাপ। ওকে, গরম পানি কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল ঠান্ডা পানি কর্তৃক গৃহীত তাপ। তো গরম পানি কর্তৃক বর্জিত তাপকে ধরো আমি বললাম Q1, আর ঠান্ডা পানি কর্তৃক গৃহীত তাপকে আমি বললাম Q2। তাহলে এখন বলো গরম পানি কর্তৃক বর্জিত তাপ কি হবে? গরম পানি কর্তৃক বর্জিত তাপ, গরম পানির তাপমাত্রা কত T1, এটা কমে কত হয়েছে T। তাহলে আমরা লিখতে পারি গরম পানির ভর কত, দেখো M1, গরম পানির আপেক্ষিক তাপ ধরো S, আর তাপমাত্রার পার্থক্য ডেল্টা T হবে কত, দেখো T1, গরম পানির তাপমাত্রা কিন্তু T1 ভাই, এটা কমে T হয়েছে, তার মানে T1 বড়, এটা হবে T1 মাইনাস T। বুঝছো তো, গরম পানির তাপমাত্রা কিন্তু T1 90, এর তাপ ছেড়ে দিচ্ছে, এর তাপমাত্রা কমে যে T হবে, তার মানে T1 বড়। এবার ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে,
ঠান্ডা পানির তাপমাত্রা T2 থেকে বেড়ে T হবে, তার মানে T কিন্তু T2-র চাইতে বড়, কারণ ঠান্ডা পানির তাপমাত্রা কত T2, এটা বৃদ্ধি পেয়ে T হবে, তাহলে T বড় না? তাহলে ঠান্ডা পানির ক্ষেত্রে ঠান্ডা পানির তাপ গ্রহণ করে তাপমাত্রা বাড়াবে, এটা হবে M2, ঠান্ডা পানির আপেক্ষিক তাপ S। ঠান্ডা পানির তাপমাত্রা T2 থেকে বেড়ে T হবে, আবারও বলছি, এই জন্য T মাইনাস T2 হবে। দেখো এখানে T1 মাইনাস T আর এখানে T মাইনাস T2, কারণ কি? গরম পানির তাপমাত্রা T1 থেকে কমে T হয়েছে, তাহলে T1 বড়, আর ঠান্ডা পানির তাপমাত্রা T2 থেকে বৃদ্ধি পেয়ে T হয়েছে, অর্থাৎ এখানে T বড়। তো দেখো গরম পানি হোক ঠান্ডা পানি হোক আপেক্ষিক তাপ তো একই, যেহেতু পানির সাথে পানি মিশাইছি দুই পাশ থেকে আপেক্ষিক তাপ কেটে যাবে। এবার M1 এর মান কত? গরম পানি 1 কেজি, এটা হচ্ছে 90 মাইনাস T, আর ঠান্ডা পানির ভর 4 কেজি, T মাইনাস 10, তাহলে এটা হবে 90 মাইনাস T, এটা হবে 4T মাইনাস 40। তাহলে T মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে না, Tগুলো একদিক করবো, মাইনাস Tটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? প্লাস T, আগে থেকেই ছিল 4T, এটা 90 ছিল, মাইনাস 40 এই পাশে আসলে হবে 40, তাহলে 4T আর প্লাস একটি 5T, আর 90 আর 40 হবে 130, T হবে 26 ডিগ্রি সেলসিয়াস। দেখো তাহলে মিশ্রণের তাপমাত্রা কত? 26। তাহলে গরম পানি ঠান্ডা পানি একসাথে মিশায় গরম পানির তাপমাত্রা 90 থেকে কমে 26 হয়েছে, আর ঠান্ডা পানির তাপমাত্রা কমে 10 থেকে কত হয়েছে? বেড়ে ঠান্ডা পানির তাপমাত্রা 10 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 26। খুবই কিন্তু সাধারণ একটা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠান্ডা পানি গরম পানি মেশানোর অভিজ্ঞতা আমাদের সবারই আছে, আমাদের শীতকালে গোসল করতে গেলে অঙ্ক করতে হয়, তাই না? আমরা একবার ঠান্ডা পানি দিই, একবার একটু গরম পানি দিই, তারপর হাত দিয়ে আবার দেখি যে সেটা স্বাভাবিক তাপমাত্রা হলো কি না। তো ধরো যে এটাও সেই রকমই আর কি, শীতকালের ঠান্ডা পানি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির সাথে আমি 90 ডিগ্রি সেলসিয়াস পানি মিশাই দিয়ে 26 ডিগ্রির পানি বানিয়ে ফেললাম। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তো এই অঙ্কটা একটু একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটাতে সেটা হচ্ছে এই অঙ্কটার শর্টকাট। যদি কখনো কোনো পরীক্ষাতে এই অঙ্কটা এমসিকিউতে আসে, অর্থাৎ শর্টকাটটা কিসের জন্য? গরম পানি ও ঠান্ডা পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা। শর্টকাট ব্যবহার করার আগে তোমাকে বুঝতে হবে কিসের শর্টকাট। এটা কিন্তু গরম পানি আর ঠান্ডা পানির মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, গরম পানি আর ঠান্ডা পানি মিশালে। তাহলে সূত্র হবে T সমান, দেখো M1 T1 প্লাস M2 T2 বাই M1 প্লাস M2। এটা হচ্ছে ঠান্ডা পানি আর গরম পানির মিশ্রণের তাপমাত্রা। তো কি করবা এখানে দেখো, এই যে M1 ধরো গরম আর M2 কি ঠান্ডা, তাহলে গরম পানির ভর দেখো 1 কেজি, তাপমাত্রা 90, ঠান্ডা পানির ভর হচ্ছে 4 কেজি, তাপমাত্রা হচ্ছে 10, যেটা আগের অঙ্কটার মান বসাচ্ছি। দেখো তাহলে গরম পানির ভর 1, ঠান্ডা পানির ভর 4, তাহলে দেখো উপরে 130/5, এটা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে এই শর্টকাটটা আরও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যদি তুমি দেখো M1 M2 সমান, অর্থাৎ কি? অর্থাৎ সমভরের পানি মেশানো হয়েছে। ঠান্ডা পানি গরম পানির তাপমাত্রা আলাদা, কিন্তু এদের ভর সমান। ধরো 5 কেজি গরম পানির সাথে 5 কেজি ঠান্ডা পানি মেশানো হয়েছে, অর্থাৎ M1 M2 কি সমান, তখন কিন্তু মিশ্রণের তাপমাত্রা বের করার শর্টকাট আরও ছোট হয়ে যাবে। তখন মিশ্রণের তাপমাত্রা T সমান হবে এটা T1 প্লাস T2 বাই 2। মনে রাখবা, শুধু তাপমাত্রাকে গড় করলেই হবে। তার মানে আমি যদি বলি যে সমভরের 10 ডিগ্রি সেলসিয়াস এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? দেখো সমভরের পানি বলছে না, তাহলে এটা কি হবে? এই 10 আর 60-এর গড় করলেই হবে। 10 প্লাস 60/2, 70/2, 35 ডিগ্রি সেলসিয়াস। কখন হবে এটা? যখন সমভরের পানি মিশ্রিত করবা, তখন মিশ্রণের তাপমাত্রা হবে তাপমাত্রা দুটার যোগফলের গড়, মানে তাপমাত্রা দুটার গড় করলেই হবে, যোগ করে 2 তে ভাগ করলেই গড় হয়ে যাবে। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা পরের অঙ্কটাই দেখি কি আছে। দেখো এবার পরের অঙ্কে যাই। পরের অঙ্কে এবার কি বলছে দেখো তো ভালো করে। এবার অঙ্কে আমরা পানির সাথে বরফ মিশাবো। কি করব? পানির সাথে বরফ মিশাবো। দেখো এখানে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানির সাথে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম বরফ মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? ঠিক আছে, তাহলে পানির সাথে দেখো আমরা প্রথমে যা দেওয়া আছে তুলে নিই, তাই না? পানির ক্ষেত্রে কি দেওয়া আছে? পানির ভর mw হচ্ছে 2 কেজি পানি, দেখো। আর পানির তাপমাত্রা tw হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ফুটন্ত পানি। তাহলে পানির আপেক্ষিক তাপ আমরা জানি, মুখস্থ আছে 4200। এটা গেল পানির ক্ষেত্রে। আর বরফের ক্ষেত্রে দেখো বরফের ভর হচ্ছে mi, 200 গ্রাম অর্থাৎ 0.2 কেজি। আর বরফের তাপমাত্রা হচ্ছে ti, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আর বরফের আপেক্ষিক তাপ মুখস্থ মান 2100 জুল পার কেজি পার কেলভিন, তাই না? বরফের আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপের অর্ধেক। আচ্ছা, এখন এই বরফ আর পানি যদি মিশাই দেই তাহলে কি হবে? তাহলে পানি তাপ বর্জন করবে এবং বরফ তাপ গ্রহণ করবে। পানি তাপ বর্জন করে দিবে আর বরফ তাপ গ্রহণ করবে। তাহলে পানির তাপমাত্রা কমবে। আর বরফের ক্ষেত্রে কি হবে? বরফের তাপমাত্রা বাড়বে, এইটা কিন্তু বলাটা বোকামি। কারণ দেখো বরফের তাপমাত্রা এখানে কত আছে? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের তাপমাত্রা তো বাড়বে না, বরফ আগে পানি হতে হবে, তার পানির তাপমাত্রা বাড়বে। তুমি কি কখনো শুনছো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হয়? কোনোদিন শোনোনি। বরফের তাপমাত্রা কখনো 10 হতে পারে না। তাহলে বরফের তাপমাত্রা 0 আছে। এখানে আমরা বলছি পানি তাপ বর্জন করবে, তাহলে পানির তাপমাত্রা কমবে, ঠিক আছে এটা। কিন্তু বরফ তাপ গ্রহণ করবে, এই জন্য আমরা বলবো বরফের তাপমাত্রা বাড়বে। এইটা বলাটা কিন্তু একদম ভুল। বরফ তাপমাত্রা বাড়বে কি করে? বরফের তাপমাত্রা এখানে 0, তো বরফের তাপমাত্রা মাইনাস হলে বাড়তো। 0-র চেয়ে বেশি বরফের তাপমাত্রা হয় না। তো বরফের তাপমাত্রা 0 আছে, বরফ প্রথমে গলবে। তাহলে এই অঙ্কটা একটু ধাপে ধাপে করব আমরা। দেখো তা আমরা ধরে নিলাম যে মিশ্রণের তাপমাত্রা হবে হচ্ছে T। মিশ্রণের তাপমাত্রা হলো T। তার মানে পানির তাপমাত্রা কমে T হবে, আর বরফ গলে পানি হবে, সেই পানির তাপমাত্রা বেড়ে T হতে হবে, তাই না? তাইলে এবার দেখো পানি কর্তৃক বর্জিত তাপ, ধরো Q1। তো পানির তাপ ভর হচ্ছে mw,
পানির আপেক্ষিক তাপ SW, পানির তাপমাত্রা ছিল TW 100, পানি তাপ বর্জন করছে, তার মানে পানির তাপমাত্রাটা TW থেকে কমে এই T হবে, তাহলে আমরা লিখব TW মাইনাস T। এটা হচ্ছে পানি কর্তৃক বর্জিত তাপ। আমরা যদি একটু মান বসাই দিই, বা মান আমরা পরে বসাই, ঠিক আছে। এবার বরফ কি করবে? এই তাপটা গ্রহণ করবে কে? এই তাপটা গ্রহণ করবে বরফ। বরফ তাপ গ্রহণ করবে দুই ধাপে। কি বললাম? বরফ তাপটা গ্রহণ করবে দুই ধাপে। প্রথমত যদি আমি 1 নম্বর ধাপটা বলি, প্রথমত বরফ তাপ গ্রহণ করে গলবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি গৃহীত তাপ Q2 বরফের ভর Mi ইন্টু LF। প্রথমে পানি তো তাপ ছেড়েই দিছে, ছেড়ে দিয়ে পানির তাপমাত্রা TW থেকে T হয়েছে, ওই তাপটা গ্রহণ করবে কে? বরফ। বরফ গ্রহণ করে কি করবে? বরফ অ্যাট ফার্স্ট বরফ গলবে। তাহলে বরফ গলতে কত তাপ লাগবে? MI/LF, বরফের ভর ইন্টু বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর 2 নম্বর ধাপটা হচ্ছে বরফ গলা পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T-তে উন্নীত হবে। সেক্ষেত্রে এটা গৃহীত তাপ হবে Q3। দেখো বরফ গলা পানির ভর তো এই বরফের ভরের সমান Mi, কিন্তু বরফ তো এবার গলে পানি হয়ে গেছে, তাহলে আপেক্ষিক তাপ কিন্তু হবে SW, আর এর তাপমাত্রার পার্থক্য হবে T-0, কারণ 0 থেকে T-তে উন্নীত হচ্ছে। এটা হলো বরফ গলা পানির তাপমাত্রা 0 থেকে T-তে উঠে গেল। তাহলে হিসাবটা সোজা। পানির তাপমাত্রা 100 থেকে পানি তাপ বর্জন করবে, পানির তাপমাত্রা 100 থেকে কমে T হবে। আর বরফ তাপ গ্রহণ করে প্রথমে গলবে, গলার জন্য এই তাপ লাগবে, এই তাপ গ্রহণ করবে, আর সেই বরফ গলা পানির তাপমাত্রা, সেই বরফ গলা পানির তাপমাত্রা 0 থেকে T-তে উঠতে এটা গ্রহণ করবে। তাহলে আমরা এখন ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লিখতে পারি, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লিখতে পারি Q1 ইকুয়াল Q2 প্লাস Q3। তাহলে দেখো Q1 সমান কত? MW SW TW মাইনাস T, এটা হবে MI/LF, এটা হবে MI/SW T। তোমরা অনেকে ভাবতে পারো এখানে বরফের ভর কিন্তু পানির আপেক্ষিক তাপ কেন? কারণ বরফের ভরটা বরফের আছে, কিন্তু বরফ তো গলে এখন পানি হয়ে গেছে, তাপমাত্রা তো পানির বাড়ছে না, বরফ গলা পানির তাপমাত্রা তো 0 থেকে বেড়ে T হচ্ছে। এবার সব মান বসাতে পারো, 2 কেজি পানি ইন্টু 4200, 100 মাইনাস T, আর 200 গ্রাম বরফ মানে 0.2 ইন্টু 336000 প্লাস 0.2 ইন্টু 4200 ইন্টু T। এটা হিসাব করতে হবে। দেখো এটা যদি আগে হিসাব করি 4200 ইন্টু 2 ইন্টু 100, তাহলে 8,40,000 মাইনাস 4200 ইন্টু 2 ইন্টু 8,400 T। এটা হিসাব করো 0.2 ইন্টু 336000, 67,200 প্লাস 4,200 ইন্টু 0.2, 840 T। তাহলে হিসাবটা টিগুলোকে একদিক করবো, তাহলে 8,400 T এর আগে মাইনাস আছে, ওই পারে যা হয়ে যাবে প্লাস, আগে থেকে ছিল 840 T। আর এইদিকে তো 8,40,000 আছেই,
মাইনাস হবে ৬৭,২০০। তো একবার হিসাব করো তো, ৮,৪০,০০০ মাইনাস ৬৭,২০০, এটা হবে ৭,৭২,৮০০। আর এই দুইটা টি যোগ করলে কত? ৮,৪০০ প্লাস ৮৪০, ৯,২৪০টি। তাহলে মিশ্রণ তাপমাত্রা টি হবে এইটা, ৭,৭২,৮০০ ভাগ ৯,২৪০, ৭,৭২,৮০০ ভাগ ৯,২৪০, 83.63 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফের তাপমাত্রা 0 থেকে, বরফ প্রথমে গলে 0 ডিগ্রির পানি হয়েছে, তারপর 0 ডিগ্রির পানির তাপমাত্রা উঠে কোথায় চলে গেছে? 83-তে উঠে গেছে মিশ্রণের তাপমাত্রা। আর পানির তাপমাত্রা 100 থেকে কমে 83 হয়েছে। এটাই হচ্ছে এখন কমন টেম্পারেচার বা মিশ্রণের তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটাতে আসি। এটা একটু অন্যরকম, বা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তাদের চেয়ে একটু অন্যরকম। ঠিক আছে, দেখো বলছে সমভরের 3টি তরল এ বি সি এর উষ্ণতা যথাক্রমে 10, 30 এবং 40। আচ্ছা, 3টা তরল নেওয়া হয়েছে সমভরের। দেখো এ তরল, বি তরল, সি তরল, 3টা তরল। এই 3টা তরলের ভর সমান এম এম এম, কিন্তু এদের তাপমাত্রা দেওয়া আছে আলাদা আলাদা। দেখো এ তরলের তাপমাত্রা টি এ হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, বি তরলের তাপমাত্রা টিবি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, সি তরলের তাপমাত্রা টিসি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন অঙ্কে বলছে এ ও বি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। দেখো তুমি যদি এ তরল আর বি তরলটাকে মিশ্রিত করো তখন মিশ্রণের তাপমাত্রা হয় T1 এবং এটার মান হয় 15 ডিগ্রি সেলসিয়াস। আবার বি আর সি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বি আর সি কে যদি আবার মিশ্রিত করো তাহলে মিশ্রণের তাপমাত্রা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। তরল 3টির আপেক্ষিক তাপ, ধরো এ তরলের আপেক্ষিক তাপ এস এ, বি তরলের আপেক্ষিক তাপ এস বি, সি তরলের আপেক্ষিক তাপ এস সি। আমাদেরকে এই 3টা তরলের আপেক্ষিক তাপের রেশিওটা বের করতে হবে। তাহলে 3টা তরল এ বি সি তাদের ভর সমান, 3টে তরলের আলাদা আলাদা তাপমাত্রা আছে। এখানে বলা হচ্ছে কি এ আর বি কে যখন তুমি মিশ্রিত করছো তখন মিশ্রণের তাপমাত্রা 15 হবে, আর বি আর সি কে যদি মিশ্রিত করো মিশ্রণের তাপমাত্রা 34 হবে। তাহলে এই 3টে তরলের আপেক্ষিক তাপের অনুপাত কত? খেয়াল করো, কঠিন না, সোজা আছে। দেখো এ ও বি কে মিশ্রিত করলে কি হবে? এ ও বি কে ভালো করে দেখো, এ আর বি, এর তাপমাত্রা 10 আর বি এর তাপমাত্রা 30, তার মানে বি কিন্তু উষ্ণ, তাহলে বি তাপ ছাড়বে। তাহলে বি তরল তাপ বর্জন করবে এবং এ তরল তাপ গ্রহণ করবে। স্বাভাবিকভাবেই যে তাপ বর্জন করবে তার তাপমাত্রা কমবে, আর যে তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা বাড়বে। তাইলে বি তরলের তাপ বর্জন হচ্ছে কিউ বি, আর এ তরলের তাপ গ্রহণ হচ্ছে কিউ এ। দেখো বি তরলের ভর কত? এম। বি তরলের আপেক্ষিক তাপ কত? এস বি। বি তরল তাপ বর্জন করছে, তাহলে বি তরলের তাপমাত্রা টিবি থেকে কমে T1 হবে না, কারণ বি তাপ বর্জন করছে না, বর্জন করে মিশ্রণের তাপমাত্রা 15 হচ্ছে, তাহলে টিবি থেকে কমে T1 হবে। তাহলে আমরা লিখব টিবি মাইনাস T1 ইকুয়াল এ তরলের ভর কত? এম, এ তরলের আপেক্ষিক তাপ এস এ,
আর এ তরল কিন্তু তাপ গ্রহণ করছে, তাহলে এ তরলের তাপমাত্রা TA থেকে বেড়ে T1 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো T1 মাইনাস TA। তাহলে এটা বি তরলের তাপ বর্জিত তাপ ইকুয়াল এ তরলের গৃহীত তাপ। দুই পাশ থেকে কেটে দাও, এটা হবে SB বাই SC ইকুয়াল T1 মাইনাস TA বাই TB মাইনাস T1। এখানে যদি মান বসাই, T1 মাইনাস TA কত? T1 মাইনাস TA দেখো 15 মাইনাস 10, এটা হবে 5। আর TB মাইনাস T1 দেখো TB মাইনাস T1 মানে 30 মাইনাস 15, এটা হবে 15। আমি এটা লিখতে পারি 1/3। তাহলে SB আর SC তরলের তাপমাত্রা, আমি SC লিখছি এখানে না, সরি এক্সট্রিমলি সরি, এটা হতো SB বাই SA, ঠিক আছে। তাহলে SB আর SA তরলের আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে 1:3। এবার আসো পরেরটাতে। একইভাবে দেখো B আর C এর মধ্যে যখন মিশ্রিত করবা, তখন দেখো B এর তাপমাত্রা হচ্ছে কম আর C এর তাপমাত্রা বেশি, তাহলে C তাপ বর্জন করবে, তাই না? এবার কিন্তু C তরল তাপ বর্জন করবে এবং B তরল তাপ গ্রহণ করবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি QC সমান QB। C তরলের ভর কত? M। C তরলের আপেক্ষিক তাপ SC। C তরলের তাপমাত্রা TC থেকে কমে T2 হবে, তাহলে এটা হবে TC মাইনাস T2। আর B তরলের ভর হচ্ছে M, B তরলের আপেক্ষিক তাপ SB। B তরলের তাপমাত্রা TB থেকে বেড়ে T2 হবে, বেড়ে T2 হলে T2 বড়, T2 মাইনাস TB। তাহলে এটা SC বাই SB ইকুয়াল T2 মাইনাস TB বাই TC মাইনাস T2। T2 মান কত? 34। তাহলে দেখো 34 মাইনাস 30 বাই 40 মাইনাস 34, 40 মাইনাস 34, এটা কত হয়? এটা উপরে হবে 4 আর নিচে হবে 6, তাহলে এটা হবে 2/3। তাহলে এটাকে যদি উল্টায় লিখি, SB বাই SC সমান হবে 3/2। আচ্ছা একবার খেয়াল করো তো, আমাদের এখানে SB আর S এর অনুপাতটা কত? SB বাই SA হচ্ছে 1/3, তার মানে SBর সোজাসুজি কি আছে? 1 আছে। এটার মধ্যেও SB আছে না, তো এই ধরনের অনুপাতে যেহেতু তিনটা জিনিসের দেখো দুটো অনুপাত আছে, দুটো অনুপাত থেকে আমরা একটা অনুপাত লিখবো। SBর মান এখানে কত আছে? দেখো SB বরাবর কি আছে? 1 আছে। আমিও এই অনুপাতেও SB বরাবর 1 করব। কিভাবে? আমি যদি এটা 1 ভাগ, তাহলে এটা কত হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। তাহলে একবার খেয়াল করো আমি অনুপাতটা কিভাবে লিখব। অনুপাতটা আমি লিখবো এইভাবে, দেখো SA SB, এটা তো দেখো S এর জায়গায় কত আছে? 3, আর SBর জায়গায় কত আছে? 1। এই যেটা কমন আছে দুইটাতের মধ্যে যেটা আছে সেটা একই হতে হবে, তাহলে এখানেও SB বরাবর 1, এখানেও SB বরাবর 1, তাহলে SBর জায়গায় লিখবো 1 আর SCর জায়গায় লিখবো 2/3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমি এটা একটু ভালো করে লিখি, তাহলে এটা হবে 9:3:2। এটা হচ্ছে তিনটা তরলের অনুপাত। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এবার লাস্ট যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিব না, এই অঙ্কটা তোমরা একটু তুলে নিবা। সবাই স্ক্রিনটা পজ করবা, করে অঙ্কটা তুলে নিয়ে সবাই নিজেরা বাসায় চেষ্টা করবা, ঠিক আছে? বাসায় নিজে নিজে অঙ্ক চেষ্টা করার মতন ভালো জিনিস আর হয় না, কারণ অঙ্কটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে সবসময় নিজেকেই করতে হবে, এবং পরীক্ষার হলে কিন্তু বিভিন্নভাবে ঘুরায় ফিরায় প্রশ্ন আসতে পারে। সেহেতু তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করতে চাও, তাহলে একটা জিনিস মাথা থেকে বাদ দিতে হবে যে টিচার তোমার সব অঙ্ক করে দিবে। টিচার সব অঙ্ক করে দিবে, তুমি খালি রিভাইজ করবা। এটা করলে কিন্তু তুমি অঙ্কে ভালো হতে পারবে না। টিচার তোমাকে যে অঙ্কগুলো করে দিচ্ছে
এটা তোমাকে নিজে নিজে আরও অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বই থেকে বিভিন্ন রকম অঙ্ক নিজে বাসায় বসে টেবিলে বসে একা একা। এটা আবার এমন না যে তুমি বাসায় একটা টিচার নিয়ে সেই টিচারকে দিয়ে করায় নিবা। সব অঙ্ক তোমার টিচার করে দিলে তুমি কি করবা? এবং এটা সবসময় মাথায় রাখবা যে বাসায় বসে যখন তুমি পড়াশোনা করবা, বাসায় বসে যত নিজে পড়াশোনা করবা, যত নিজে হাতে অঙ্ক করবা, বিভিন্ন রকম অঙ্ক নিয়ে যখন চিন্তা ভাবনা করবা, নিজে নিজে চিন্তা করে যখন তুমি একটা অঙ্ক সলভ করতে পারবা, তখনই কেবল তুমি পরীক্ষাতে ভালো পারফরমেন্স করতে পারবা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা তুমি আগায় থাকবা। যখন তুমি নিজে নিজে অঙ্ক প্র্যাকটিস করে অঙ্ক করতে পারবা, একটা অঙ্ক নিয়ে যখন তুমি ভাববা, একটা কঠিন অঙ্ক নিয়ে যখন তুমি ভাববা, তখন সহজ অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে। সব সময় টিচারের ওপর সব ডিপেন্ড করবা না যে একটা টিচার তোমার সব অঙ্ক করে দিচ্ছে। আমরা চেষ্টা করি তোমাকে পড়াটা গুছাই দেওয়ার, নিয়মের মধ্যে সব অঙ্ক প্র্যাকটিস করানোর, কিন্তু তোমার নিজের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে টিচার যে অঙ্কগুলো করায় দিল সেগুলো করলা, এরপর আরও নতুন নতুন আরও অঙ্ক খুঁজে বাইর করে বিভিন্ন বই থেকে, বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম অঙ্ক বাসায় বসে বসে নিজে চেষ্টা করবা, বোর্ড প্রশ্ন সলভ করবা। তাইলে তোমার পড়াশোনাটা কিন্তু দেখবা আরও ভালো হবে, তুমি পরীক্ষা আরও ভালো পারফর্ম করতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।